এটা একদম বেসিক কথা। কি কেন্দ্রীয় পর্যায়ে কি আঞ্চলিক পর্যায়ে, কোথাও না। কেন্দ্রীয় পর্যায়ে সময় কেটে গেছে নির্বাচন তাড়াতাড়ি দাও সরকারের কাছে এমন আহাজারির মাধ্যমে। আর সময় কেটে গেছে কিছু কিছু আঞ্চলিক পর্যায়ে, কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে কিছু কিছু লোককে বহিষ্কার করা নিয়ে। আর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বড় বড় নেতা যারা আছে তাদের মধ্যে একটা আত্মম্ভরী ভাব ছিল যে তারা তো নির্বাচনে বিজয়ী হতেই যাচ্ছে। এই বিষয়গুলো জনগণ ভালোভাবে নেয়নি। এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাদের, মানে ওখানে যারা নেতা ছিল, স্থানীয় পর্যায়ের নেতা যারা, তাদের চাঁদাবাজি এবং মামলাবাজি মানুষকে আসলে অতিষ্ঠ করে তুলেছে। এগুলো বিএনপির জন্য একদম নেগেটিভ দিক। বিভিন্ন জায়গায় মব হয়েছে এই সরকার আমলে, এই মবগুলো সব কিন্তু আবার বিএনপির জন্য চায়নি। ম্যাক্সিমাম মব করেছে এনসিপির নামধারী এবং আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী তারা করেছে। কিন্তু কিছু কিছু মবের জন্য বিএনপিকেও কিন্তু দায়ী করেছে, বিএনপি অথবা ছাত্রদলকেও কিন্তু দায়ী করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা কাজ হয়েছে, বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম কুকর্ম করেছে তার চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে, দৃশ্যমান করা হয়েছে। এই কাজটা করেছে জামাত খুব সুন্দরভাবে তাদের সংগঠিত যে আপনার প্রচার মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, তার মাধ্যমে তারা বিএনপির এই সমস্ত ঘটনাগুলোকে অনেক সময় বিবর্ধিত করে প্রচার করেছে, যাতে বিএনপির ইমেজ আরও বেশি ক্ষুণ্ণ হয়েছে। আর বিএনপির আরও একটা নেগেটিভ দিক ছিল যে বিএনপির কেন্দ্রীয় নেতার গত এক বছরেও দেশে উপস্থিত না থাকতে পারাটা। মানুষ জানে না যে তারা যাদেরকে প্রাইম মিনিস্টার বানাতে চাচ্ছে সে লোকটা দেখতে কেমন, সে লোকটার অবয়ব কেমন, সে কীভাবে হাঁটে, কীভাবে কথা বলে কেউ জানে না। তারা খেলে ছবি দেখে সবাই। এটা এদেশের সাধারণ মানুষকে মুগ্ধ করেনি, সাধারণ মানুষকে আশাবাদী করেনি। এই জিনিসটা হলো বিএনপির নেগেটিভ কয়েকটা দিকে আমি আপাতত বললাম। আগামীতে আরও দু একটা বলবো। পজিটিভ দিকে কিছু আছে সেগুলো পরে বলবো। এখন আমি জামায়াতে ইসলামের কয়েকটা নেগেটিভ দিক বলি। জামায়াতে ইসলাম কিন্তু এই ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে তারা কিন্তু ছিল, এবং তাদের মধ্যে জনগণ ডাউন টু আর্থ বলতে যা বোঝায় এরকম একটা মনোভাব তাদের মধ্যে তাদের আচরণে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যেই নাকি ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটিতে তারা ব্যাপক জয় পাওয়ার পর, নিরঙ্কুশ জয় আমি বলবো, ব্যাপক জয় পাওয়ার পর তাদের মধ্যে এক ধরনের তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ দেখেছি, কথাবার্তায় একটা চেঞ্জ দেখেছি, এবং তাদের অতি আত্মবিশ্বাসী বলে আমার কাছে মনে হয়েছে। তারা যেন বোঝাতে চেয়েছে যে এই রেজাল্টই সারা দেশে হবে। আসলে কি হবে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে, সেই বিতর্কগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আস্তে আস্তে। কিন্তু এখন যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি, জামাতের নেতাদের মধ্যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু অনেকে আবার ভালোভাবে নেয়নি। আরেকটা জিনিস তারা নেয়নি, সেটা হলো জামাতের নেতাদের মধ্যে চটকদার কথা বলার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। যেমন ধরা যাক, একই বিষয় নিয়ে একাধিক নেতা এক এক রকম কথা বলেছেন। যেমন কয়েকদিন আগে একদম দেশ টিভিতে একটা আলোচনা সভায় একজন নেতা উনি বললেন যে ওনারা অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন। এর আগে আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি আবার ভারতের একজন শিক্ষাবিদ, বাংলাদেশ বিশেষজ্ঞ বলা যায় যাকে, শ্রীরাধা দত্ত, তাকে উনি যেভাবে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি জিতলে পরে শরিয়া আইন চালু করবেন? তখন তাহের সাহেব বলেছিলেন আমরা কি কোথাও বলেছি আমরা শরিয়া আইন চালু করব? অর্থটা কি? এর অর্থ হলো ওনারা শরিয়া আইন চালু নাও করতে পারেন। তাহলে এটা কিন্তু ওনার অন্য নেতাদের বক্তব্যের সঙ্গে মিলছে না। জামাতকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে, তারা আসলে কি চায়। তারা কি আসলে শরিয়া আইন কায়েম করতে চান নাকি চান না, নাকি তারা শরিয়া আইন সম্বন্ধে এরকম অস্পষ্ট ধোঁয়াশা একটা অবস্থা রেখে মানুষের ভোট নেওয়ার পর তারপর তারা শরিয়া